দেখুন, অশোক দেবের হাত আছে না কোন দেবের হাত আছে না কোন দেবীর হাত আছে আমাদের জানা নেই, কিন্তু হাত তো একটা মাথায় আছে, না হলে এতখানি শক্তিশালী কেউ একটি কলেজের মধ্যে হয়ে উঠতে পারে না। এবং এটা হয়তো আপনাদের মিডিয়ার কাছে ধর্ষণের ঘটনা হিসেবে এসেছে, এছাড়াও বিভিন্ন মিডিয়া দেখিয়েছে কিভাবে বিভিন্ন ছাত্রীদের সাথে এই ছেলেটি এই ধরনের অপকর্ম এর আগেও করেছে। হয়তো সেই ভিডিওটা দেখে মনে হবে যে না, এটা যা হচ্ছে উইথ কনসেনসাস হচ্ছে, কিন্তু আমি বলছি কলেজে কলেজে এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, যেখানে ছাত্রীদেরকে, বিশেষ করে নতুন ছাত্রীদেরকে বাধ্য করা হয় যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে এই ধরনের কম্প্রোমাইজ করার জন্য। 2018 সালে এই মনোজিতের বিরুদ্ধে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়। হুমকির অভিযোগ ছিল এবং সঙ্গে আরো একাধিক সমস্যার অভিযোগ ছিল। 6টা এফআইআর এর হদিশ মিলেছে। সিপির কাছে দেওয়া চিঠির হদিশ মিলল। কলকাতা পুলিশ কি অবস্থা? কলকাতা পুলিশ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া এক বিন্দুও নড়ে না। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার যেটা আন্দাজ বা আমার যেটা মনে হয়, যে চিঠিটা নিয়ে নিশ্চয়ই সিপি আলোচনা করেছিলেন, মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছিলেন, যেহেতু তার দলের সম্পদ, তৃণমূল কংগ্রেসের তো এটা সম্পদ, অনুব্রত মণ্ডল, পুলিশের মা বোনকে কিস্তি দেওয়া ভদ্রলোক, ভদ্রলোক বলা উচিত কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, কি তার সে তো দলের সম্পদ। বীর পার্থ চট্টোপাধ্যায় দলের সম্পদ, বীর, এই ধরনের প্রচুর আছে। আমি নিশ্চয়ই মনে আছে যে একজনকে নিয়ে আমি এতগুলো দলিল নিয়ে তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম 8 মাস আগে। 8 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধীরাজ ঘোষ, শিলিগুড়ির বিখ্যাত ল্যান্ড মাফিয়া বলা হয় তাকে, যে স্ট্রিঙ্গারের কাজ করে এখন আমি 45খানা দলিল নিয়ে এসেছিলাম, মাসে 3000 4000 টাকা মাইনে ছিল যায় সে, তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা পশ্চিমবঙ্গে। আপনি পুলিশের কথা বলছেন, নিয়ে তাকে পাহারা দিচ্ছেন না না, তৃণমূল কংগ্রেস তো এইভাবে ভোটে যেতে, তৃণমূল কংগ্রেস এদের বোমা বাঁধানোতে ব্যবহার করে, হিন্দু বাড়ি লুট করতে, হিন্দু মহিলাদেরকে শ্লীলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করতে এদেরকে ব্যবহার করে, এই সমস্ত শক্তিদেরকে। এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুষিয়ে রাখে, এদের পুলিশ অ্যারেস্ট করবে না, এনআইএর কাছে তুলে দেবে না, এবং এদেরই মধ্যে একটা অংশ আবার রেডিকালাইজেশনের ফলে ভারত বিরোধী কাজকর্ম করে, এবং তারা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের শেল্টার পায়। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে দুষ্টু ছেলে। এই দুষ্টু ছেলের দুষ্টুমি হয়তো আপনারা একটু ভিডিওতে দেখেছেন। দেখুন, পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ পারে না এমন কোনো কিছু নেই, আইনগত ভাবে তো অনেক কিছুই পারে না, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষণের তথ্য লোপাট করে, সারদা লাল ডায়েরিও লোপাট করে। পশ্চিমবঙ্গ পুলিশের এরকম অনেক রেকর্ড আছে, এ তো নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুজন দুজনের সাথে মিথজীবিতার সম্পর্কে বেঁচে আছে, সেটাই বারবার দেখা যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও রেকর্ড করেছেন যে পুলিশের জন্য বা পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসেছেন। তো স্বাভাবিকভাবে পুরো বিষয়টা তো দেয়া নেয়ার মাধ্যমে মিথজীবিতা কাজ করে, তো সেরকম পশ্চিমবঙ্গ পুলিশ ও মুখ্যমন্ত্রীর জন্য এই ধরনের কাজগুলো করে। আরেকটা ঘটনা আজ শুনে, অভিজিৎ খুনে পরেশ পালের বিরুদ্ধে চার্জশিট আনা হয়েছে। শুধু তাই না, দুজন কাউন্সিলর আছে, পুলিশ কর্মী। না না, এই এতদিন পর সিবিআই আমাদের মানে যে দুঃখ ছিল বা আমরা যে দুঃখটা আমাদের কর্মীরা মারা যাওয়ার পর আমরা পেয়েছিলাম, এতদিন পর সিবিআই এর এই চার্জশিটে এই নাম দেখে আমাদের মনে অন্ততপক্ষে শান্তি এসেছে, যে সিবিআই যেভাবে তদন্তটাকে অনেকটা গুছিয়ে নিয়ে এখন একদম পিন পয়েন্টে যারা এর সাথে যুক্ত, অভিজিৎ সরকার খুনে পরেশ পাল যুক্ত, আমরা প্রথম থেকে বলে এসেছি, অভিজিৎ সরকারের পরিবার বলেছে, কারণ তারা স্থানীয় মানুষ, তারা চেনে কারা মারতে এসেছিল, এবং সে নৃশংস হত্যাকাণ্ড, পিটিয়ে পিটিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়, এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি। এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখায় কিনা আমার সন্দেহ আছে। সেই ধরনের নৃশংসতা এই রাজ্যে আমরা তৃণমূলের কাছ থেকে দেখেছি। সিবিআই এর চার্জশিটে নাম এসেছে, আমরা আশা করব এর বিচার হবে। পরেশ পালের মতো যারা এই ধরনের পোস্ট পোল ভায়োলেন্সে গুন্ডামি মস্তানি করেছে তাদের প্রত্যেকেরই আদালতের সামনে জবাব দিতে হবে। দেখুন, ব্রাত্যবাবু কি বলছেন এই ল কলেজ সম্পর্কে, যে তার পঠন পাঠন কেন বন্ধ হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি খোঁজ নিয়ে দেখবেন, কিন্তু উনি তো কলেজগুলোর পঠন পাঠন মোটামুটি লাঠি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে ভর্তি বন্ধ আছে, ওবিসি রিজার্ভেশন বিতর্ক নিয়ে, যে বিতর্কটা এই সরকার তৈরি করেছে, ওবিসিদেরকে রিজার্ভেশন দেওয়ার নাম করে
মুসলিম রিজার্ভেশন চালু করার জন্য যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার জন্য তো অ্যাডমিশন বন্ধ হয়েছিল। তারপরে কলেজগুলোতে গতবার পশ্চিমবঙ্গের কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন বিখ্যাত কলেজ, যাতে আগে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য লম্বা লম্বা লাইন পড়তো, সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা ছিল গতবার। জিওগ্রাফি অনার্স, ম্যাথ অনার্স, ইকোনমিক্স অনার্সের অবস্থা ততই বছর, বহু কলেজে একজন করে ছাত্র পাওয়া গেছিল। এবারও দেখবেন কলেজে ভর্তি শেষ হলে আপনারা তথ্যটা খুঁজে দেখুন, দেখবেন ক্রমাগত পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের ইন্টারেস্ট কমছে, আকর্ষণ কমছে দিন দিন, এবং বেসরকারি জায়গায় ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে। আউট অফ স্টেট মাইগ্রেশন হচ্ছে ভালো ছাত্রছাত্রীদের, অন্য জায়গায় গিয়ে পড়ার জন্য। কেন্দ্রীয় সরকারি সংস্থাতে যারা চান্স পাচ্ছে তারা সেখানে যাচ্ছে, আর যারা পাচ্ছেন না তারা প্রাইভেট জায়গায় গিয়ে ভর্তি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বেরোনোর একটা কিন্তু দেখা যাচ্ছে টেন্ডেন্সি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, যাদেরই আর্থিক সামর্থ্য আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।